মুখে কেন নাহি বলো, আখিতে যে কথা কহো, মুখে কেন নাহি বলো। অন্তরে যদি চাহো মোরে, অন্তরে যদি চাহো মোরে, কেন দূরে দূরে রহো, তবে কেন দূরে দূরে রহো, মুখে কেন নাহি বলো। প্রেমদেব শেখা অন্তরে যদি জনে, প্রেমদেব শেখা অন্তরে যদি জনে, কেন চাহো তারে, কেন চাহো তারে লুকাইতে অঞ্চলে, বুঝিবে না যদি সুন্দরে, রূপ অঞ্জলি কেন বহো, রূপ অঞ্জলি কেন বহো, মুখে কেন নাহি বলো। আখিতে যে কথা কহো, মুখে কেন নাহি বলো। বাহ 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 বাহ। সবাইকে স্বাগতম সুরের গল্প অনুষ্ঠান সুরের আড্ডায়। আমরা আজকে আড্ডা দেব। আমাদের সাথে আছে শেখ জেরিন শবনম। জেরিন, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। গান বাজনা করলে তো ভালো লাগে। জি স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার আয়োজনে আমাকে শামিল হওয়ার সুযোগ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ স্যার। না, এটা তো আসলে শুধু আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, কারণ এটা তো তোমাদের প্ল্যাটফর্ম। যারা গান বাজনা চর্চা করে, যারা গান বাজনার সাথে জার্নি করছে এবং এই সুরের জার্নিতে যারা আছে, তাদের প্ল্যাটফর্ম এটা। তারা তাদের কথা বলবে, তাদের সুরের গল্প বলবে, এই জন্য এই প্ল্যাটফর্ম। আসলে শিল্প চর্চার যে জায়গা, এই জায়গাটায় আসলে এখানে আমরা ভাবের বিনিময় বা আদান প্রদান করব। তো জেরিনের গান শুনছিলাম, মুখে কেন নাহি বলো। আহা হা হা হা। জেরিন, খুব সুন্দর, খুব চমৎকার কিন্নরী কণ্ঠ। জেরিন, এই যে গান বাজনা করছো, এটা ইন্সপিরেশন কোথা থেকে? ইন্সপিরেশন প্রথমত আমার পরিবার থেকে, পারিবারিকভাবেই পাওয়া। আমি আমার বাবার জিন ইনহেরিট করি, তো উনি গান বাজনা করতেন। আচ্ছা। সেখান থেকেই যেটুকু পাওয়া, এবং পরবর্তীতে এটা নারিশ করা শুরু হয়েছে 2018 থেকে। আচ্ছা। ছোটবেলায় বাবা অনেক বলতেন যে বসো, গান শেখো, যা হয়। ছোট ছিলাম, কতক্ষণ ধরে আর সা গাইবো, সুর নড়ে যাচ্ছে, আবার কি হবে না হবে, এসব করার চাইতে একটু খেলবো, একটু ঘুরবো, বাবা গান বাজনা এর সাথেই ছিলেন? হ্যাঁ, গান বাজনা করতেন। হ্যাঁ, উনি বগুড়া ইউথ কোয়ার একটা সংগঠন ছিল, জানি তো। সেখানে উনি অ্যাক্টিভ মেম্বার ছিলেন। ও মাই গড, আমরা কার সাথে কথা বলছি? আমরা যখন ছোট ছিলাম তখন বগুড়া ইউথ কোয়ার একটা ইয়ে ছিল, অ্যাটম ছিল। আমরা অপেক্ষা করতাম বগুড়া ইউথ কোয়ার। এনিওয়ে, তারপর এই তোমার একদম চর্চাটা শুরু হয়ে গেল কবে থেকে? চর্চাটা শুরু হয়েছে মূলত 2018-তে। তখন আমার এসএসসি শেষ করে আমি ঢাকায় আসি। তো আমার
যাবতীয় সবকিছু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবকিছু ছেড়ে যখন চলে এলাম, তখন খুব একা একা লাগতো। তো তখন মিউজিক আমার বন্ধু হয়ে যায়। তখন সারাদিন দেখা যেত এই হারমোনিয়াম নিয়ে এটা ওটা একটু গাইতে গাইতে, তখন হ্যাঁ, তখন গিয়ে আমি সুরের প্রেমে পড়ি, এবং এখনো সেটা চলমান, মনে হয় সারা জীবন থেকে কি সুন্দর গল্প আসলে। সুরের গল্পে জেরিনের যে গল্প শুরু হয়েছে, সুরের সাথে প্রেম, সুরের প্রতি ভালো লাগা, একটা সময় মনে হয়েছে পৃথিবীর অন্য কিছুই আসলে আমার না, সুর ছাড়া, তাই তো? হ্যাঁ, মানে বন্ধু বান্ধব হয়তো ক্ষণিকের, বন্ধু বান্ধব বা আশেপাশের মানুষজন হয়তো আমাকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলবে, কিন্তু সুর আমাকে কখনোই ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলবে না। সুর আমাকে শুধু ভালোই বেসে যাবে যদি আমি সুরকে ধরতে চাই, সুরের রাস্তায় থাকি। তারপর এই যে তুমি, তোমার ডিসিপ্লিন কি? নজরুল সঙ্গীত? আমার ডিসিপ্লিন নজরুল সঙ্গীত। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তখন এর আগে কি ভেবেছিলে যে সুযোগ পাবে কি পাবে না, বা কিরকম একটা স্বপ্ন ছিল? সে তো স্বপ্ন ছিলই, স্বপ্ন আসলেও ছিল যে মিউজিকেই পড়বো। আচ্ছা। এটাই, যখন থেকে এই প্রেম শুরু হলো সুরের সঙ্গে, তখন থেকে ইচ্ছে ছিল যে আচ্ছা আমি যদি পারসিউ করতে পারি তাহলে খুব ভালো হয় এই দিক দিয়ে, তাহলে আমি আমার ক্যারিয়ারটাকে হয়তো এনজয় করব, আমার পড়াশোনাটাকে এনজয় করব, একই সাথে মিউজিকের মধ্যে থাকাটা আমার পাকাপোক্তভাবে হবে। হয়তো দেখা যাবে যে অন্য কোনো ডিসিপ্লিনে যদি আমি পড়তাম, তখন আমার সঙ্গীতে খুব স্বাভাবিক বাস্তবতার কারণে কম সময় দিতে পারতাম, হয়তো এভাবে। তোমার এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করো, তখন এখানে তুমি সঙ্গীতের পছন্দটা কত নাম্বারে দিয়েছিলে? ফার্স্ট। বাহ, তাহলে স্বপ্নের একটা ধাপ তোমার পূরণ হয়ে গেল, সঙ্গীত বিভাগে ভর্তি হয়েছো। তারপরে তো সবকিছু রঙিন, হ্যাঁ, সুরের এত ক্লাস হচ্ছে, নানান ধরনের জিনিস শিখছো। থার্ড সেমিস্টারে উঠে ডিসিপ্লিন ভাগ হলো, ডিসিপ্লিন ভাগ হলো, তুমি নজরুলে চলে গেলে, মেজর ভাগ হয়ে গেল, নজরুলে গেলে। নজরুল গাইতে গেলে কিছুটা এই বেসিক গান বাজনাটা একটু জানতে হয়, তাই না? তো এটা তোমার কি মত বলো তো? আমার মত এইটাই আমাকে আসলে আকর্ষণ করেছিল, যে সব সময় শুনতাম যে নজরুল গাইতে গেলে একটু ভেতরে ওস্তাদি আনতে হয়, একটু চর্চা করতে হয়, না হলে গাওয়া যায় না ঠিকঠাক ভাবে। তো একটু কঠিন দেখেই মনে হয়েছিল আচ্ছা জিনিসটা চ্যালেঞ্জিং হবে। এবং সত্যি কথা বলতে আমার কাছে নজরুল সঙ্গীতের যে বৈচিত্র্য, এটা খুব আকর্ষণ করে আমাকে। তো এইটার কারণও একটা যে আমি নজরুলকে বেছে নিয়েছি আমার মেজর হিসেবে, নজরুল সঙ্গীত। তো এই আর কি, আমরা অনেক কথা বলতে চাই, আমরা অনেক কথা শুনবো, আমরা অনেক সুরের জানি, আমার ভালো লাগা, অনেকে অনেক কথা বলতে চায়, হয়তো কোথাও ডাকলে গান গাইতে ডাকে, গান গেয়ে বাড়ি চলে আসি, কিন্তু আমার ভেতরের যে কথা, আমার ভেতর যে সুরের আকুতি, এই জায়গাগুলো আমরা হয়তো অনেক বলতে পারি না, ব্যক্ত করতে পারি না। তো আমরা এই কথাই শুনতে চাই। আসলে সঙ্গীতের যে আড্ডা, সুরের আড্ডা, এই আড্ডাতে আমরা এটাই বলবো। তো এখানে আমরা একটু গান শুনবো, প্লিজ। জি জি, অবশ্যই।
কথা, আসলে এই কথার গানের প্রেমে তো পড়তেই হয়। অসাধারণ অসাধারণ, খুব ওর গলার যে ভাঁজ, ওর গায়কী তো অসাধারণ। যেদিন নজরুল সঙ্গীত এটা বলছিলে যে নজরুল সঙ্গীত গাইতে গেলে একটু চর্চার প্রয়োজন, একটু রাগাশ্রয়ী বিষয়ে জানতে হবে, তো ওই জায়গা চিন্তা করে তুমি কি এই জায়গাটাকে ডেভেলপ করার চিন্তা করেছো, বা সেটা কিরকম? করেছি আমি। আমার কখনো ছোটবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া হয়নি। আচ্ছা। এইভাবে যে যে গুরুমুখী বিদ্যা প্রশিক্ষণ যেটা, সেটা আমার কখনো নেওয়া হয়নি। আমি খুব অল্প দিন হলো সেটা নিতে মাত্র শুরু করেছি, এই জায়গাটা চিন্তা করি যাতে আমার গানের এই ছোট ছোট জিনিসগুলো পরিষ্কারভাবে, মানে ধরো কোনো একটা গান কোন একটা পার্টিকুলার রাগে আছে, তো সেই রাগটা যদি বেসিক্যালি একদম প্রপারলি আমি না শিখি বা না জানি এই রাগের যে রংটা, রূপটা, রসটা, তাহলে একটা গান যখনই আশ্রিত হয় কোনো একটা রাগের, তখন তো ওই রাগের রূপটা, রসটা, তো ফ্লেভারটা তো নিয়েই হয়। তো যদি রাগটা জানা যায় তাহলে ওই গানটা নিজের মতো করে আরো বেশি এলাবোরেটলি গাওয়া যায়, তাই তো? তো এছাড়া নজরুল ছাড়াও কি তুমি অন্য কোনো গান গাও? হ্যাঁ, গাওয়া হয়, তবে নজরুলটা সবচেয়ে বেশি গাওয়া হয়। আধুনিক কিছু কিছু গাওয়া হয়। আধুনিক এই মুহূর্তে কি মনে পড়ছে একটু আমরা শুনতে চাই। জি, অবশ্যই। মিতালি মুখার্জি, আহা কি সুন্দর সুর, কি সুন্দর সুর। মানে এখন এই গানগুলোর দিকে তাকিয়ে থাকতে হয় না, কি সুন্দর সুন্দর গান তৈরি হয়েছে এক সময়, এখনো যে ভালো হচ্ছে না তা না, মানে কিন্তু আমরা যখন কোনো বেসিক গান গাইতে যাই তখন খুঁজে বের করতে গেলে এগুলো আসে, এগুলোতেই আমরা হাতড়ে বেড়ে আসলে। হ্যাঁ, তো আমরা আড্ডা দিচ্ছি, সুরের আড্ডা, সুরের গল্প অনুষ্ঠানে আছে জেরিন আমাদের সাথে। জেরিন, তোমার বাড়ি কোথায়?
আমার বাড়ি বগুড়া। বগুড়ার দই। বগুড়ার দই। যদিও সবাই বলে বগুড়ার দই, সবই বগুড়ার দই, আসলে নকলও তো আছে। হ্যাঁ, নকলও আছে। তো জেরিন, এই আমরা তুমি নজরুল সঙ্গীত গাও, যেটা এখন যেই ধারাটা, যেই জনরাত্র তুমি গাইলে, তার মানে তুমি যে বেসিক গান, যে ক্লাসিক্যাল বেসড বা সেমি ক্লাসিক্যাল গান, যেটার মধ্যে রাগের কিছু ছায়া থাকে বা একটু গলার কারুকাজ বা অর্নামেন্টেশন করা যায়, এই গানগুলো তোমার পছন্দ। জি, তাই তো? সোজা কথা। তো এইরকম গান তুমি এই যে সঙ্গীত বিভাগে পড়ছো, সঙ্গীত বিভাগে আসার পরে বা এর আগে তুমি যখন গান শিখেছো, এর মধ্যে তুমি কি তফাৎ খুঁজে পেয়েছো? আসার পর এবং আগে আসার সঙ্গীতের যে বোধের জায়গাগুলো আরো বেশি পরিষ্কার হয়েছে। আমি যেমনটা বলছিলাম যে ছোট থেকে আমি কখনো সেভাবে শিখিনি। বিভাগে যখন এলাম, আসার পর যখন ক্লাসগুলি করলাম আপনাদের সবার, তখন দেখা গেছে যে অনেক কিছু তো জানতাম, মানে অধিকাংশই জানতাম না, হয়তো খুঁটিনাটি দু একটা কিছু জানতাম, অধিকাংশ জানতাম না। ক্লাসগুলো করার পর মনে হতো আচ্ছা এটা কি এভাবেও দেখা যায়, আশ্চর্য, এই কথাটা উনি এইভাবে লিখেছেন, গানটাকে এইভাবে পড়তে হয়, গানটাকে এইভাবে বিশ্লেষণ করতে হয়, গানের ভাব বা বাণী বা সুরকেও যে এইভাবে, অঙ্গটাকে কিভাবে আমরা নির্বাচন করব, বুঝতে পারবো কোন অঙ্গে, এগুলি তো আমার জানা ছিল না আসলে কখনোই। তার মানে বিভাগে আসার পর এগুলি তার মানে হচ্ছে যে এই সঙ্গীত শিক্ষিত শিল্পী হতে গেলে একটু পড়াশোনার দরকার আছে, এবং সঙ্গীত যেহেতু গুরুমুখী বিদ্যা, সেহেতু আসলে সঙ্গীতটা শিখতে হয়, তাই না? শিখলে প্রতিনিধিত্ব করা যায়। এমনি গান শুনে তুলে নকল করে গাওয়া একরকম, আর স্বশিক্ষিত শিল্পী হয়ে গান গাওয়া আরেক রকমের তৃপ্তি, আরেক রকমের শান্তি। তো যেদিন তারপর এই যে তোমার বাবার গানের ইন্সপিরেশন তোমার মধ্যে আসলো, তোমার মা কি পছন্দ করেন? জি, উনি বাবার মতো অতটা আমাকে ইসে করেন না। বাবা যেমন পুশ করেন যে না, রেয়াজ করতে হবে, বসতে হবে, গান গাইতে হবে, পুশ করেন না, কিন্তু উনি সাপোর্ট করেন। আচ্ছা, যে পরিবারে ধরো অন্যরা আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্যরা যারা এরকম কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছে যে গান তো করো, কিন্তু কি করো? আর হ্যাঁ, আমাকে যখন হচ্ছে কেউ জিজ্ঞেস করে কোন বিভাগ, বলি যে ডিপার্টমেন্ট অফ মিউজিক বা সঙ্গীত বিভাগ, তখন বলে ও তোমরা তো গান গেয়ে পাশ করো। এটা অনেক সময় শুনতে হয়। এটা তখন ক্লিয়ার করতে হয় যে না, আমরা গানের বাইরেও অনেক কিছু আরো শিখি, আমরা পড়ি। এই যে তুমি যে পড়েছো, এবং যাদের এই সম্পর্কে আসলে একটু ধারণা কম, আসলে একটু পড়াশোনা করতে হয় তো, বা বুঝতে হয়, তাহলে এই যে তুমি এসে যে গান শিখলে এবং গান শিখতে শিখতে এগোচ্ছ, যারা এইটা বুঝতে চায় না বা বুঝতে পারে না, তাদের সম্পর্কে তোমার মত কি? বোঝার চেষ্টা করলে ওনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। মানে এটা বোধগম্য বিষয়, ওনারা চেষ্টা করলে। মানে সঙ্গীত একটা সাবজেক্ট যেটাকে আসলে অনেক বেশি অধ্যবসায় দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এটা যখন ওনারা চিন্তা করবেন সারফেস লেভেল থেকে না, একটু ডেপথে গিয়ে, তখন ওনারা নিজেরাই বুঝবেন যে এটা আসলে অধ্যয়ন করার মতো একটা বিষয়। রাইট। তো এখন তুমি কোন ইয়েতে আছো? তুমি কোন স্টেজে আছো? স্নাতকোত্তর, মানে মাস্টার্স সেকেন্ড সেমিস্টার, ফাইনাল ইয়ার আর কি, মানে ফাইনাল সেমিস্টার, একদম দ্বার প্রান্তে। হ্যাঁ, একদম পরীক্ষা দেবে আর কি। তো এই যে তোমার 5 ইয়ার্সের জার্নি, এই জার্নিতে তুমি 5 বছরের সঙ্গীতের সম্পর্কে তোমার কি জ্ঞান হলো? যে শেষ হয়ে গেল, নাকি এখন শিখতে হচ্ছে, না আরো শিখতে হবে, বা শেখা মাত্র শুরু হলো? আসলে কোন জায়গায় তুমি আছো তোমার মানসিকভাবে? আমি কিছুই পারি না, আমার এখন এটা মনে হয় যে কিচ্ছু পারি না, অনেক কিছু শেখার বাকি, অনেক চর্চা করতে হবে, এটা মাত্র শুরু। আমার আরো অনেক বেশি এটার দিকে ধ্যান দিতে হবে, সময় দিতে হবে। সেদিন আমি প্রসঙ্গক্রমে মনে এলো বলে বলছি, বিদুষী কিশোরী জি, ওনার একটা ইন্টারভিউ শুনছিলাম। তো উনি বলছিলেন যে আমরা সাধারণত দেখি শ্রোতা সারি থেকে কেউ যখন চলে যান, আমরা যখন পরিবেশনা করছি, পারফরমেন্স হচ্ছে, সেই সময়টায়
তখন স্বাভাবিকভাবে আমরা একটু বাঁকা চোখে দেখি সেটা, যে আচ্ছা একটা পারফরমেন্স চলছে, উনি উঠে চলে গেলেন, বা পারফর্মার নিজেরও একটু খারাপ লাগে যে আচ্ছা উনি চলে গেলেন। কিন্তু এখানে আমরা ওনার অ্যাকাউন্টেবিলিটি তো ওনার, ঠিক আছে, উনি যা করছেন করছেন, আমাদের যে একটা ঘাটতি থাকে আমরা ওনাকে এখানে ধরে রাখতে পারছি না, এইটা আমাদের চিন্তা করা উচিত। রাইট রাইট, কারণ মানে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করা উচিত। আমার একটা জিনিস মনে হয় কি জানো, সেটা হলো যে আমরা অনেকে মনে করি না যে আমরা সুশীল, বা আমরা গান বাজনা বুঝি বেশি, আমরা বেশি পারি, কিন্তু যারা ম্যাস পিপলের জন্য গান করে, অনেক আমাদের থেকে বেশি মানুষ তাদেরকে শোনে। আমার কাছে মনে হয় যে তাদের মধ্যে নিশ্চয় এমন কিছু ক্যাপাবিলিটি আছে যার জন্য লিসনাররা তাদের শোনে। নিশ্চয়ই আছে, তাই না? নিশ্চয়ই আছে। তো কোনো কিছুকেই হেয় প্রতিপন্ন বা ছোট করে দেখার কিছু নাই। আর সঙ্গীত কিন্তু এমন একটা বিষয়, সুর যে যা ভালো লাগাতে পারবে, সেটা যেই রকম সুরই হোক সেটাই সঙ্গীত। তো আমরা গল্প করছি জেরিনের সাথে, জেরিনের ভেতরের কথাগুলো শুনছি। তারপর ধরো এমন কি হয়েছে যে এরকম তুমি গান গাইতে চাচ্ছ বা তোমাকে উঠতে দিচ্ছে না, বা একদম স্বাভাবিক জীবনেও কি এরকম ঘটনা? না, এরকম কখনো আমার সাথে হয়নি। সবাই তোমাকে বেশ ভালোই বাসে নাকি? ভালো কপাল ভালো যে এটা একটা বিড়ম্বনার জায়গা, যে অনেক সময় হয় কি হয়তো অমুক অনুষ্ঠানে গান গাইবো বা অমুক একটা জায়গায় পারফরমেন্স করবো, বা আমি আমার উপস্থিতি থাকলে ভালো হবে, সেই জায়গাটা আমাকে দেয়া হচ্ছে না, বা একটা হিপোক্রেসি জায়গা তৈরি হচ্ছে, এরকম হয় অনেকের সাথে। যাই হোক, এগুলো না থাকা ভালো। শিল্প চর্চা যারা করবে তাদেরকে উদার হতে হয়। আচ্ছা, এই যে তোমার যে এই ছোটবেলা থেকে সঙ্গীত শুনতে শুনতে সঙ্গীতের প্রতি আকর্ষণ থেকে আস্তে আস্তে সঙ্গীতের প্রতি ভালোবাসা, তার প্রেমে পড়ে যাওয়া, তারপরে এটাকে নিয়ে সঙ্গীত বিভাগে ভর্তি হওয়া এবং এটাকে চালিয়ে নিয়ে যাওয়া এবং সঙ্গীত নিয়ে স্বপ্ন দেখা, এই যে জায়গাগুলো তোমার চলছে এখন, এই ফিউচারে তোমার লিসনার বা তোমার বন্ধু বান্ধব বা যারা শুনছে বা শুনবে, তাদের প্রতি কি তোমার কিছু বলার আছে সঙ্গীত সম্পর্কে, উপলব্ধির? সঙ্গীত সম্পর্কে কি বা বলবো, সঙ্গীত তো প্রশান্তি। আচ্ছা, সঙ্গীত প্রশান্তি, সঙ্গীতের মধ্যে থাকবেন, আপনি গাইতে পারেন বা না পারেন সে আলাদা, সঙ্গীত আলাদা রকম একটা প্রশান্তি দেয়, একটা শান্তির জায়গা। এটার মধ্যে আমার মনে হয় সবারই কম বেশি একটু অ্যাটাচমেন্ট থাকা উচিত, সেটা হোক শ্রোতা হিসেবে বা হোক পারফর্মার হিসেবে। তাহলে দেখবেন জীবনে একটা আলাদা মাত্রা যোগ হয়। সে আপনার যার গানই ভালো লাগুক, যে ধারারই ভালো লাগুক, গানটা শুনবেন, গান শুনলে অনেক রকমের বোধ তৈরি হয়, মনটা সুন্দর হয়, আরাম লাগে। হ্যাঁ, আরাম লাগে, কানের শান্তি হয়। তারপর অন্য জাগতিক সকল অসুবিধাজনক কাজকর্ম থেকে বিরত থাকা যায়। হ্যাঁ, নিজেকে একটা জায়গায় ধ্যানস্থ রাখা যায়। অন্যের ক্ষতি সাধন হোক এরকম কোনো কাজে কেউ লিপ্ত হতে পারে না। তো অনেক পজিটিভ জিনিস আছে সঙ্গীত করতে, যারা করে, যারা শোনে, যারা সঙ্গীতের পথে থাকে বা সুরের যাত্রায় থাকে তাদের জন্যে। তো জেরিন যে কথাগুলো বলেছে সেই কথাগুলো হয়তো অনেকের কথা, বা অনেকে এটা মানেন বা জানেন বা চিন্তা করেন, বা এই যে এর কথাগুলোর মধ্যে যে আত্মিক উন্নয়নের জায়গা আছে সেটা হয়তো আপনারা উপলব্ধি করেছেন। আমরা আপনাদের কাছে একটা দরখাস্ত রাখবো, জেরিন গান বাজনা করছে, জেরিন এই সুন্দর তার সুরের নজরুল চর্চা করছে। নজরুল তো আমাদের আসলে জীবনবোধ। নজরুলের চর্চা করছে, নজরুল গাইতেছে, হয়তো একসময় বিশাল গাইয়ে হবে, এটা আমার দোয়া এবং প্রার্থনা। এবং আপনাদের কাছে বলছি যে জেরিনের জন্যে আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, জেরিন যেন তার স্বপ্নের সমান উচ্চতায়
একদিন শিল্পী হয়ে আপনাদের সামনে মুখ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তো আমরা শেষের পথে আছি। যেদিন তুমি তোমাকে এই যে আমি ডেকেছি সুরের গল্প অনুষ্ঠানে আড্ডা দেওয়ার জন্যে, সঙ্গীতের আড্ডা দেওয়ার জন্যে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি কষ্ট করে এসেছো। তো আমরা শেষ করতে করতে আমরা একটা গান অবশ্যই শুনবো। সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আজকের মতো সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠানে থাকার জন্যে, এবং টাটা। প্লিজ। সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলাম দরস তোমায় পাই, তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে ধন্যবাদ।